অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর এখন তিনি কোথায় যাবে? জামাইকে কে বরণ করবে? কোন দল বরণ করবে? বিজেপি না তৃণমূল না সিপিএম? একটা মেয়ের জন্য তার সর্বনাশ হলো। সে আর সেই পদে থাকতে পারল না। সোনিয়া ডেকে বলেছিলেন, মমতার বিরুদ্ধে এত কড়া বলো না। অধীরের ভবিষ্যৎ এখন কি? সোনিয়া গান্ধীর পরামর্শে দিল্লিতে সংবাদ মাধ্যমের কিছুটা এড়িয়ে চলতে শুরু করেছিলেন অধীর চৌধুরী। ইন্ডিয়া জোটের তখন সলতে পাকানো শুরু হয়েছে। সংসদে একদিন অধীর চৌধুরীকে ডেকে সোনিয়া গান্ধী বলেছিলেন, তুমি মমতা বিরুদ্ধে এত কড়া কথা বলো না, তার মনে আঘাত লাগবে, অন্তত দিল্লিতে বলো না। বেচারা অধীর সোনিয়ার সেই পরামর্শের পর দিল্লিতে সংবাদ মাধ্যমকে কিছুটা এড়িয়ে চলতে শুরু করলো। কারণ তৃণমূলকে নিয়ে আর কোনো কথা বলা যাবে না। সোনিয়া রাহুলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন। এবার না বললে বাংলায় কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থা ধরে রাখা মুশকিল। লোকসভা ভোটে অধীরের জন্য প্রচারে কংগ্রেসের কোনো নেতাই আসেনি। ভোটের সময় প্রদেশ কংগ্রেসকে বিশেষ টাকা পয়সাও দেওয়া হয়নি। তাও পরোয়া করেননি অধীর। কিন্তু বহরমপুর পরাজয়ের পর এবার সোনিয়া গান্ধীর কাছে সমস্ত অভিমান অসন্তোষ কথা উজাড় করে দিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। সোনিয়া গান্ধীর সঙ্গে সম্প্রতি দেখা করে অধীর বলেছেন, এবার ভোটে আমাকে ত্রিমুখী আক্রমণ সামলাতে হয়েছে। একদিকে পুলিশ প্রশাসন দিয়ে কংগ্রেসকে কোণঠাসা করার ত্রুটি রাখেনি তৃণমূল, দুই বিজেপি যারা চড়া দাগের হিন্দু মুসলমানের করে গেছে, আর তিন খোদ জাতীয় কংগ্রেস তথা এআইসিসি। লোকসভা ভোটে চলাকালীন জয়রাম রমেশ ও কেসি বেণুগোপাল লাগাতার মমতার গুণগান গেয়েছেন। সব জেনে শুনে তার আইঠাও চেটেপুটে খেয়েছেন। জয়রাম রমেশের ভূমিকা শুনে সোনিয়া বিস্ময় প্রকাশ করেছেন। আরও বিস্মিত কেসি বেণুগোপাল ভূমিকা নিয়ে। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেক অবশ্যই মনে করেন বেণুগোপালের ভূমিকা নিয়ে সোনিয়ার কোনো কারণ নেই। অধীর চৌধুরীকে কংগ্রেস লোকসভা নেতা করার পর থেকেই মনীষ তিওয়ারি, আনন্দ শর্মা ও কেসি বেণুগোপাল যে লাগাতার বিরোধিতা করে গেছেন তা দিল্লিতে সুবিদিত। কংসর এখন খুব খারাপ অবস্থা। সে এখন তৃণমূলের পায়ের মাটি হয়ে পড়ে থাকতে চায়। প্রদেশ কংগ্রেসের এক নেতার কথায় এআইসিসির মনোভাব বরাবর একই রকম। অধীর এখন অধীর ধ্যানে মগ্ন। তাকে ডাকছে তৃণমূল, তাকে ডাকছে বিজেপি, তাকে ডাকছে সিপিএম, তাকে ডাকছে আম আদমি পার্টি। তিনি এখন কার দলে যাবে স্থির করে পাচ্ছেন না। এরই মধ্যে ত্রিপুরা থেকে রাজ্যসভার একটি আসন খালি হয়েছে। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব রাজ্যসভার সদস্য ছিলেন, এবার লোকসভা ভোটে জিতেছেন। বাংলার রাজনীতিতে কেউ কেউ ভাসিয়ে দিচ্ছে যে বিজেপি অধীরকে তাদের দলে
যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। সেক্ষেত্রে ত্রিপুরা থেকে রাজ্যসভার আসনটি দেওয়া যেতে পারে তাকে। অধীরের কাছে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব আগেও ছিল। মুকুল রায় বিজেপিতে যাওয়ার পর অধীর চৌধুরীর বাড়িতে গিয়ে সেই প্রস্তাব দিয়ে এসেছিলেন। অমিত শাহর সঙ্গে আলোচনা করে অধীরকে প্রস্তাব দিয়েছিলেন মুকুল। তখন 2018 সাল চলছিল। নৈশভোজে মুকুল বাবুর যত্ন করার খামতি রাখেননি অধীর। ভালো মন্দ খাইয়েছিলেন। রাত 1:30 পর্যন্ত চলছিল সেই আড্ডা। কিন্তু মুকুলের প্রস্তাবে রাজি হননি অধীর, বরং 19-এর লোকসভা ভোটে দাঁতে দাঁত চেপে লড়েছিলেন। তবে এখন সময় বদলাচ্ছে। অধীর দল কংগ্রেসেই তৃণমূলের সঙ্গে সমঝোতার পথে হেঁটেছে। এই সারসী সংকটের মধ্যে পড়ে অধীর চৌধুরী যে স্থির কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলছেন তা নয়, তবে ভবিষ্যৎ অবশ্যই ভাবাচ্ছে তাকে। এমনিতে অধীর চৌধুরী নিজে থেকে কিছু চাওয়ার লোক নয়। সোনিয়ার কাছে কখনো কোনো পদ চাননি। তবে তার ঘনিষ্ঠ সূত্র বলে দাদা এখনও তাকিয়ে রয়েছে 10 নম্বরের জনপথের দিকে। সোনিয়া রাহুল নিজে থেকে যদি তার কোনো পুনর্বাসনের ব্যবস্থা করে তো ভালো, না হলে হয়তো দাদাই কিছু একটা ভাববেন। এদিকে মল্লিকা অর্জুন খাড়গা নিয়ে দাঁড়িয়ে আছেন তার রাস্তা কাটার জন্য। তিনি যে রাস্তাতেই যাবেন তার রাস্তা কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবেন, যাতে অধীর চৌধুরী কোনো রাস্তায় না যেতে পারে। এদিকে দিদিমণি তার জাল নিয়ে ফেলে দিয়েছেন অধীরের দিকে, কিন্তু মাছটাকে তিনি ধরতে পারছেন না। এই মাছ এখনো পর্যন্ত স্থির করেনি যে ঠিক কোন দিকে যাবে।